আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। তো এখন দেখতেছি দেবজিৎ, আবার আদাব তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। তাহারা বাড়ি তোমাকে। সো আজকে এই সময় একটু আসলাম কারণ এখন হচ্ছে তোমাদের রিভিশন ক্লাস চলতেছে। সো যাতে হচ্ছে তোমরা ঠিক মতো ক্লাস করার পর যাতে পড়াশোনা করতে পারো, এই কারণেই কিন্তু আমাদের টাইমটা একটু আগিয়ে নেওয়া। বাট তারপরেও যদি তোমাদের অনেকের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার আমাদের রেগুলার টাইমে চলে আসব। তখন কিন্তু আর এই সময় ক্লাস নিব না। ভালোর দলে আছেন স্যার? হ্যাঁ, তাহার আবার আমি তো সবসময় ভালোর দলেই থাকি, আমি কিন্তু ভালোর দলেই আছি। আর তুমি কেমন আছো আমাকে একটু জানাও তাহার বাড়ি। আর আজকে হয়তো আমরা অল্প কিছু স্টুডেন্ট থাকবো, অনেক বেশি কেউ থাকবো না। তো তোমরা যারা যারা কমেন্ট করো, মোটামুটি সবার কমেন্টই পড়া হবে। কেন তাহার বাড়ি তুমি ভালো নেই কেন? কি হয়েছে তোমার? জানাইতে পারো চাইলে আমাকে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি তোমরা কে কে আসছো। দেলোয়ার আসছো, ফাতিহা নূর আসছো। আচ্ছা, এসআর কে? এসআর কি নামে তুমি জয়েন করলে এটা? ফাতিহা নূর, ওয়ালাইকুম আসসালাম ফাতিহা নূর। ভ্যাকসিন দিয়েছি তো তাই। কিসের ভ্যাকসিন দিলা তুমি তাহারা বাড়ি? কোভিড এর ভ্যাকসিন কি দিলা নাকি এখন? আহ এমনি মজা করছি, বাট কিসের ভ্যাকসিন দিয়েছো? তোমার কি কোনো কিছু হয়েছে? দেবজিৎ, টাইফয়েডের। আচ্ছা আচ্ছা, তুমি তাহারা বাড়ির এই টাইফয়েড। দেবজিৎ, তুমি কিভাবে জানলা যে ওই টাইফয়েডের ভ্যাকসিন দিয়েছে? দেবজিৎ, ওকে। সো তোমরা কি ফ্রেন্ড নাকি? আই গেস তোমার ফ্রেন্ড মেবি, এই কারণেই জেনেছো। আর হ্যাঁ, আমরা আর 1 মিনিট 2 মিনিট ওয়েট করি, দেখি আর কেউ আসে নাকি ক্লাসে। যদি 2 মিনিটের মধ্যে কেউ না আসে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। আমিও র্যাক করছি। আমিও রাক র্যাক করছো? তুমি র্যাক করছো মানে? নো স্যার। আচ্ছা দেবজিৎ, তুমিও র্যাক করছো মানে তুমিও কি দিছো নাকি ভ্যাকসিন? দেবজিৎ, আচ্ছা, টাইফয়েডের ভ্যাকসিন দিয়েছো, তাইলে তো তোমরা মোটামুটি এখন তাহলে অসুস্থ। সো অসুস্থতা নিয়ে আমার ক্লাস করো, দেখো কেমন পারো। আই গেস ভালোই লাগবে আজকের ক্লাসটা। আরাফুল ইসলাম, আরাফুল, আমি সবসময় ভালোর দলে থাকি, আমি কিন্তু ভালোই আছি। ওয়ালাইকুম আসসালাম তোমাকে, যে তুমি আমাকে সালাম জানিয়েছো। আচ্ছা, রেজিস্ট্রেশন করেছো? আচ্ছা, তুমিও টাইফয়েডের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করেছো? আচ্ছা আচ্ছা, টাইফয়েডের ভ্যাকসিন তোমরা, তার মানে এখন টাইফয়েড অনেক বেড়ে গিয়েছে, তো তোমরা এটার ভ্যাকসিন দিয়েছো। তো তাহার আবার তুমি ভ্যাকসিন দেওয়ার পর ভালো নেই? হ্যাঁ, তোমার কি হাত ফুলে গিয়েছে বা এরকম কিছু হয়েছে নাকি? জানাও আমাকে। সো ওকে, মোটামুটি তোমরা আসছো 9 জন। তাহলে শুরু করি আজকের ক্লাসটা, যেহেতু আমাদের নির্ধারিত সময়ও চলে এসেছে। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই সময়ও আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। প্লাস আজকে ক্লাসে আমরা কিন্তু মোটামুটি রিভিশন ক্লাস, কারণ অলরেডি তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু সিলেবাস ফুললি কমপ্লিট করে ফেলেছি আমি। সো আজকের ক্লাসগুলোতে তোমরা জাস্ট যা পাবা সেটা হচ্ছে মডেল কোশ্চেন সলভ করা হবে। সো তোমাদের সবাইকে নিয়ে আমি মডেল কোশ্চেন সলভ করব। সো কিভাবে মডেল কোশ্চেন তোমরা পরীক্ষায় সলভ করতে পারবা, এই বিষয় নিয়ে কিন্তু আমার আজকের ক্লাস থাকবে। সো আমরা ফার্স্ট প্যাসেজ, যেটা হচ্ছে সিন প্যাসেজ, সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসটা মোটামুটি সাজাইছি। আর তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকও কিন্তু এই ক্লাসের মধ্যে নেওয়া হবে, যেটা একটা সিন প্যাসেজের একটা টপিক। সেই টপিকটা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। সো আর দেরি না করে ফার্স্টে আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি এসেছি তোমাদের ইংরেজির ফার্স্ট পেপার ক্লাস নিতে। সো এখানে তোমাদের একটা মানবন্টন দেওয়া আছে, যে মানবন্টন আমি অনেক আগেও দেখিয়েছি। সো তোমরা আগে মানবন্টন একটু ভালো মতো দেখো। আমি এখনো ভ্যাকসিন দেই নাই, অন্য একদিন দিব। ওকে, ঠিক আছে দেবজিৎ। সো তোমরা আগে মানবন্টনটা একটু ভালো মতো দেখো, যে তোমাদের এখানে প্যাসেজ দেওয়া আছে টোটাল 3টা। ঠিক আছে, এখানে তোমরা 3টা প্যাসেজ কিন্তু পরীক্ষার মধ্যে পাবা। এটা সব স্কুলের স্টুডেন্টরাই পাবা, শুধুমাত্র যে কোনো একটা স্কুলের স্টুডেন্ট পাবা এরকম না, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু তোমরা পাবা। যেখানে তোমরা প্যাসেজ দেখতে পাচ্ছ একটা, দুইটা হচ্ছে সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে কি? সিন প্যাসেজ মানে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে প্যাসেজগুলো আমরা এই কয়েকদিন তোমাদেরকে পড়াইলাম না, যে লেসন হচ্ছে 18 থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে যে শেষ করাইলাম আমি, সেই প্রত্যেকটা লেসনের থেকে তোমরা এই 2টা প্যাসেজ পাবা সেই লেসনগুলোর থেকে। এন্ড আরেকটা পাবা তোমরা আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ কোনটা? যেই প্যাসেজটা তোমাদের বইয়ের মধ্যে থাকবে না, সেই প্যাসেজটা তোমরা কোশ্চেনই হয়তোবা
ফার্স্ট টাইম দেখতে পারবা, বা এটার একটা সাজেশনও আমি তোমাদের জন্য মেক করছি, যেটার মধ্যে কয়েকটা আনসিন প্যাসেজের সাজেশন দেওয়া থাকবে। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে এবং আমার যদি প্রেডিকশন ভালো হয়, সেই ক্ষেত্রে তোমরা দেখবা ওই সাজেশন থেকেও কিন্তু এই আনসিন প্যাসেজটা কমন করবা। সো এই দুইটা সিন প্যাসেজ নিয়ে আজকে আমি মোটামুটি তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে এই দুইটা সিন প্যাসেজ পড়াবো। সেই টপিকটার নাম হচ্ছে হাসান রাজা। ঠিক আছে, সো হাসান রাজার যে টপিকটা সেটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন তোমরা কিভাবে এক্সামে সলভ করবা এটা আমি তোমাদেরকে শিখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিন প্যাসেজ 1 এর মধ্যে তোমরা পাচ্ছ এমসিকিউ 60টা এমসিকিউ পাবা টোটাল। এমসিকিউ থাকবে 60টা, আমি তোমাদের একটু বেশি করাইতে পারি, বাট এমসিকিউ থাকবে 60টা। সো এই প্যাসেজ থেকে তোমার 60টা এমসিকিউ থাকবে। আর পাবা অ্যানসারিং কোশ্চেন্স, 5টা কোশ্চেন দেওয়া থাকবে, যেটার জন্য তোমাদের হোমওয়ার্কে আমি কিন্তু হোমওয়ার্কে তোমাদের অনেকগুলা কোশ্চেন প্রতিদিন প্রায় দিতাম। সো যারা হোমওয়ার্ক রেগুলার করছো তাদের তো এই কোশ্চেনের অ্যান্সার এটা প্র্যাকটিস ভালো মতো হয়ে যাওয়ার কথা। কিন্তু কয়েকটা জিনিস তোমরা যেগুলো করো নাই, বেশি একটা করা হয় না তোমাদের, সেগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে ভোকাবুলারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস কিন্তু তোমরা কিন্তু এখন করবা। এই রিভিশন যতগুলো ক্লাস আমি তোমাদেরকে নিব, সবগুলো ক্লাসে এই সিনোনিম অ্যান্টোনিমের উপর আমি বেশি ফোকাস করব। অ্যান্ড গ্যাপ ফিলিংটাও তোমাদেরকে আজকের ক্লাসে দেখাবো। সো আজকের ক্লাসে মোটামুটি তোমাদের এমসিকিউ দেখাবো, গ্যাপ ফিলিং দেখাবো, অ্যান্ড ভোকাবুলারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমসটা কিন্তু দেখাবো। আর কোশ্চেন অ্যান্সারের জন্য তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, এবং অন্য কোন একটা ক্লাস হয়তো বা তোমাদের কোশ্চেন অ্যান্সারও দেখাবো। আর আনসিন প্যাসেজে যা যা আছে এগুলো নিয়ে আমরা হয়তোবা অন্য কোনো আরেকটা ক্লাসে আলোচনা করব। সো তোমরা মোটামুটি এই প্যাসেজের কোশ্চেন পার্ট প্যাটার্নটা যদি বুঝতে পারো, এই দুইটা প্যাসেজের নেক্সটের প্যাসেজগুলো নিয়ে আমরা অন্যান্য ক্লাসে আরো কথা বলবো। তো আজকে এক্সামে তোমরা কিভাবে ভালো মতো পড়তে পারো এটা আমরা জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছি। ঠিক আছে স্যার, অনেকে জানে না এখন ক্লাস। ও হ্যাঁ, তাহারা আবার ইয়েস, অনেকেই জানে না। আর স্যার আমি কবে এইচডব্লিউ দিছি? ফাতিহানুর, হ্যাঁ তুমি এইচডব্লিউ দিয়েছো, তোমার এইচডব্লিউ আমি দেখেছিও ফাতিহানুর। আর তুমি আমাকে মেইল করেছিল আমি জানি। নিহা, আরিশা এসে পড়েছো, ওয়ালাইকুম আসসালাম আরিশা। লাবিবা এসে পড়েছো, ওয়ালাইকুম আসসালাম লাবিবা। বেশি কেউ তোমরা নাই। সো যারা অনেকে এই ক্লাসটা কিন্তু অনেকে রেকর্ডেড দেখবে, সো যারা রেকর্ডেড দেখবা তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে তোমরা এই যে রেকর্ডেড আমার যে ভিডিওটা দেখবা সেটা কিন্তু 1.25 অথবা 1.5x দিয়ে দেখবা, যাতে তোমরা অনেক স্পিডে দেখতে পারো, যাতে তোমাদের এই যে কমেন্ট পড়তেছি মাঝখানে আমি, সো এই টাইমটা তোমাদের ওয়েস্ট করার কোনো দরকার নেই, জাস্ট ফোকাস করবা আমার ক্লাসটার উপর। সো এখন আসো আমরা মোটামুটি তোমাদের মডেল কোশ্চেন সলভে চলে যাই। অলরেডি কিভাবে একটা প্যাসেজ রিডিং পড়তে হয়, তোমাদের স্ক্যানিং, স্কিমিং, এই ধরনের অনেক টেকনিক্স আছে, দুইটা টেকনিক্স। এই টেকনিক্স নিয়ে অলরেডি আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে তোমরা স্ক্যানিং পদ্ধতিতে, স্কিমিং পদ্ধতিতে কিন্তু রিডিং পড়তে পারবা। অ্যান্ড তোমরা যদি ওই ক্লাসটা যদি না দেখে থাকো, তাহলে ওটা একটু রেকর্ডেড ক্লাস দেখে নিয়ে স্ক্যামিং, স্কিমিং নিয়ে, অথবা তোমাদের জন্য পরীক্ষার হয়তো বা কিছুদিন আগে, 2-1 দিন আগে আমি একটা এরকম রিডিং টাইপের একটা ক্লাস আমি নিব, যেই ক্লাসে তোমরা কিভাবে একটা প্যাসেজ রিডিং করতে হয় এটা আমি শিখাবো। তো চলো আমরা এই প্যাসেজটা কিভাবে রিডিং করতে হয় এটা আগে দেখে নিই। দেখো, হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854, রাইট? এখানে দেখো হাসান রাজা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ হাসান রাজা। তো এই যে হাসান রাজা আমি দেখতে পাচ্ছি, তার মানে আমি এইখান থেকেই বুঝে ফেলতেছি যে আমাদের মূল প্যাসেজটা কিন্তু এই হাসান রাজাকে নিয়ে। কারণ তোমরা সবসময় মনে রাখবা, যখন কোনো ব্যক্তির ডকুমেন্টারি টাইপ প্যাসেজ, এই প্যাসেজটা একটা ডকুমেন্টারি টাইপ প্যাসেজ। কিভাবে এটা ডকুমেন্টারি টাইপ প্যাসেজ? তোমরা অনেকেই ডিসকভারি, হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি, এই ধরনের চ্যানেল ফলো করতে পারো, আবার অনেকে নাও দেখতে পারো। যেই সব চ্যানেলে সাধারণত ডকুমেন্টারি দেখানো হয়, কোনো একটা মানুষের বা কোনো একটা প্রাণীর, কোনো একটা প্লেসের, জায়গার একটা ডকুমেন্টারি থাকে। ডকুমেন্টারি কি? এই জায়গাটায় কি কি ছিল, এই মানুষটা লাইফে কি কি করেছে, বা এই প্রাণীর কি কি কাজ। সো এই হাসান রাজার নিয়েও কিন্তু একটা ডকুমেন্টারি কিন্তু এই প্যাসেজটার মধ্যে আছে, যে হাসান রাজা তার জীবনে কি কি করেছে, তার জীবনটা কেমন ছিল, এগুলোই কিন্তু এই প্যাসেজটার মধ্যে পাবো। সো ডকুমেন্টারি টাইপ প্যাসেজের শুরুতেই তোমরা কোনো একটা ব্যক্তি, কোনো একটা জায়গা, অথবা কোনো একটা বস্তু বা প্রাণী, এই জিনিসটার নাম তোমরা দেখতে পাবা, যে জিনিসটা আমরা এই প্যাসেজেও দেখতে পাচ্ছি। হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854। এইবার দেখো আমাদের কাজটা কি। আমাদের টাস্কটা হচ্ছে, আমি যে এগুলোর দাগ দিতেছি না, এগুলাকে আমি এখন একটা স্ক্যানিং পদ্ধতিতে কাজ করতেছি। আমি হচ্ছে গিয়ে কি, আমি স্কিমিং করতেছি ফার্স্টে,
যে এই যে ছোট ছোট কিওয়ার্ডস গুলা ফাইন্ড আউট করতেছি। তার মানে 1854 তার জন্ম, আর কার জন্ম? হাসন রাজার জন্ম। এবার দেখো ইনটু আ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি। এখানে দেখো ওয়েলদি কিন্তু আরেকটা কিওয়ার্ডস আমি পেয়ে গেলাম, ওয়েলদি। দেখো কারণ কি, সে কিন্তু একটা বড়লোক বা সম্পদশালী একটা পরিবার, ঠিক আছে। এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি, সম্পদশালী একটা জমিদার পরিবারে কি তার জন্মগ্রহণ হয়েছে। কোথায়? ইন সিলেট। এই যে দেখো মেইন মেইন জিনিসগুলো আমি দাগায় ফেলতেছি, কেন দাগাইতেছি একটু পরে বুঝবা। এগুলো কিন্তু তোমরাও কিন্তু কোশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে মেইন মেইন জিনিসগুলো দাগাবা, কারণ কি যখন আমি কোশ্চেন গুলো সলভ করতে যাব তখন এই দাগানো জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। এখানে দেখো আরো একটা জিনিস পাইলাম, ফর্মাল এডুকেশন, এই জিনিসটাও পাইলাম যে হি ডিডন্ট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। সে কিন্তু কোনো সাধারণ বা হচ্ছে কোনো সাধারণ শিক্ষা কিন্তু সে গ্রহণ করে নাই। যে সাধারণ শিক্ষা তোমরা গ্রহণ করতেছো, তোমরা ক্লাস 6-এ পড়ো, ফিউচারে আরো ক্লাসে পড়বা, তাই না? তোমরা কিন্তু এই সাধারণ শিক্ষা গ্রহণ করতেছো। বাট হাসান রাজা কিন্তু সে বড়লোক ফ্যামিলি, জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরও কিন্তু সে কিন্তু কোনো সাধারণ শিক্ষা গ্রহণ করে নাই। অ্যাজ এ চাইল্ড, কি বাচ্চা হিসাবে কোনো সাধারণ শিক্ষা গ্রহণ করে নাই। ইন হিজ ইয়থ হি লিভড এ লাইফ অফ লাক্সারি। এই যে লাক্সারি কিন্তু আমি আরেকটা কিওয়ার্ড পাইলাম, যে সে তার যুবক বয়সে, যুবক বয়স মানে কি আমার মতো বয়স, ঠিক আছে, সে তার যুবক বয়সে তার জীবন কি বিলাসবহুল ভাবে কাটাইছে। লাক্সারি মানে কি বিলাসবহুল ভাবে, ঠিক আছে, সে তার জীবনটা কি খুবই বিলাসবহুল ভাবে কাটাচ্ছিল। হি হ্যাড এভরিথিং, তার সবকিছু ছিল। কি কি ছিল? মানি ছিল, এই যে দেখো কিওয়ার্ড দাগাইতেছি, মানি। কমফোর্ট, আরাম ছিল। অ্যান্ড প্লেজার মানে কি সুখ। তার মানে তার টাকা, হচ্ছে গিয়ে শান্তি, আর হচ্ছে সুখ, সবই কিন্তু তার মধ্যে ছিল, আরাম ছিল, সবই ছিল। হাউএভার, যদিও at one point in his life, তার জীবনের একটা সময়ে he began to feel that these material possessions were meaningless। এইখানে দেখো যে তার একটা সময়, তার বয়সের একটা সময় কি সেটা ভাবতে শুরু করে যে এই যে পৃথিবীর এই ম্যাটেরিয়াল পজিশনস মানে কি, ম্যাটেরিয়াল মানে কি, ম্যাটেরিয়াল মানে যেগুলো ম্যাটার দ্বারা তৈরি করা হয়। সহজভাবে বলি, তোমরা বিজ্ঞানে তোমাদের পড়ছো একটা জিনিস ম্যাটার্স। ম্যাটার মানে কি, যেমন হচ্ছে গিয়ে কোনো একটা কেমিস্ট্রির কোনো একটা জিনিস, যেমন তোমাকে আমি বুঝাতে পারি, কোনো একটা ধাতব বস্তু, যেমন এই যে কলম একটা ম্যাটার, ঠিক আছে। কোনো একটা ধাতব বস্তুকেই কিন্তু আমরা ম্যাটার বলি, যেটাকে আমরা ম্যাটেরিয়াল পজিশনস মানে কি, কোনো একটা ফোন, যেমন আমার কাছে একটা ফোন আছে, এই ফোনটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল পজিশন। আমার কাছে একটা চশমা আছে, এটা একটা ম্যাটেরিয়াল পজিশন। আমার কাছে একটা শার্ট আছে, এটা একটা ম্যাটেরিয়াল পজিশন। আমি এই যে তোমরা যদি আমার কথা শুনতে পারো, এই যে বয়া, এই বয়াটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল পজিশন। সো এই যে যেটা হচ্ছে কি পৃথিবীর মানব সৃষ্ট তৈরি সম্পদ। তার মানে জীবনের সে এমন একটা, সে তো অনেক লাক্সারি লাইফ লিড করতো, বিলাসবহুল জীবন যাপন করতো, যে জায়গায় সে মানুষ সৃষ্ট অনেক কিছু ব্যবহার করতো, গাড়ি ব্যবহার করতো, ঠিক আছে, বড় লোকসরা যেগুলো ব্যবহার করে। কিন্তু এমন একটা টাইম আসে তার জীবনে যখন সে কি এইসব ম্যাটেরিয়ালিস্টিক লাইফ মানে হচ্ছে যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল পজিশন, যেগুলো যে মানব সৃষ্ট যেই সম্পদগুলো, এগুলো কি তার কাছে মিনিংলেস মনে হয়। মিনিংলেস মানে কি? মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন। তার কাছে মনে হয় যে আসলে এগুলোর তো আসলে জীবনে অর্থ নাই, বাঁচতে গেলে তো খালি 2 মুঠো খাইলেই হয়, আমার তো গাড়িতে চড়ার কোনো দরকার নেই, আমার তো হেলিকপ্টারে চড়ার কোনো দরকার নাই। সো এরকম একটা রিয়েলাইজেশন কিন্তু তার মধ্যে চলে আসে। তার মানে কি সে কিন্তু আস্তে আস্তে অন্যদিকে যাইতে থাকে, সে বিলাসবহুল জীবনযাপন থেকে কি আস্তে আস্তে নর্মাল লাইফের দিকে আগাবে। তো চলো দেখি, হি গেভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টিস। তার মানে কি সে কি করে, সে দান করে দেয়। গেভ অ্যাওয়ে মানে কি দান করে দেওয়া। কি করে? তার সব সম্পত্তি, প্রপার্টিস মানে সম্পত্তি, সে তার সব সম্পত্তি দান করে দেয়। কারণ কি তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে যে এইসব পৃথিবীর মানব সৃষ্ট জিনিস, এগুলো তো আসলে জীবন না। তার মানে জীবনটা কি, চলো দেখি আমরা একটু। and started to think deeply, এবং শুরু করে খুব গভীরভাবে, ডিপলি একটা কিওয়ার্ডস, গভীরভাবে কিছু জিনিস ভাবা শুরু করে। তার মানে এখন কোন জিনিস আসলে আমাদের জীবনে ম্যাটার করে? আমাদের জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, বাইক, ফোন, তাই না? এগুলো কিন্তু তার জন্য আসলে ম্যাটার করে না। তাহলে কি কি ম্যাটার করে চলো দেখি। ম্যাটার করে হচ্ছে দ্য ক্রিয়েটর, যে আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা ম্যাটার করে। ম্যাটার করে কি আমাদের জীবন,
বেঁচে থাকা, জীবন হচ্ছে ম্যাটার করে। ম্যাটার করে কি আমাদের মৃত্যু, মৃত্যুও কিন্তু অনেক বেশি ম্যাটার করে। আর কি ম্যাটার করে? অ্যান্ড হিউম্যান কাইন্ড। হিউম্যান কাইন্ড মানে কি? মানব সভ্যতা বা মানবের সহযোগিতা বা মানব মন। ঠিক আছে, এই মানব মন কিন্তু বা মানব জাতি কিন্তু ম্যাটার করে। তার মানে কি আমাদের জীবনটা সবসময় মানব জাতির সাহায্যের জন্য কিন্তু উৎসর্গ করা উচিত। এই জিনিসটা কি আমাদের হাসন রাজা কিন্তু বুঝতে পারে তার যুবক বয়স পার করার পরে। তো চলো আরো কি কি করে। হি রোট অ্যাবাউট 1000 songs। সে কি? সে লিখে 1000 গান। এই গানের মধ্যে কি ছিল? এই গানের মধ্যে ছিল তার জীবনের শিক্ষা। সে যে তার জীবন থেকে শিক্ষা পেয়েছে যে এই যে দুনিয়ার এইসব আরাম আয়েশ জীবন যাপন, এগুলো আসলে আমাদের জীবনে কোনো কিছু ম্যাটার করে না। আমাদের জীবনে ম্যাটার করে কি? ম্যাটার করে হচ্ছে ক্রিয়েটর গড, আল্লাহ। ম্যাটার করে কি? আমাদের লাইফ, আমাদের জীবন। ম্যাটার করে কি? আমাদের মৃত্যু। ম্যাটার করে কি? আমাদের মানব জাতি। এগুলো ম্যাটার করে। আর এই সব ধরনের ইনফরমেশন বা তথ্য সে তার এই হাজার হাজার গানের মাধ্যমে কিন্তু লিখে। হি রোট অ্যাবাউট 1000 song which reflected his thoughts, যেটা কি তার চিন্তাকে জাগায়। ইন 1906। দেখো আমি কিন্তু কিওয়ার্ডস কতগুলো দাগায় ফেললাম। এক্সামের মধ্যে তোমরা কি আমার মতো করে কিওয়ার্ডস দাগাও নাকি? এই যে এইভাবে আমি কিন্তু কতগুলা দাগ দিয়ে কিন্তু কিওয়ার্ডস ফাইন্ড আউট করছি। এই কিওয়ার্ডস গুলা কি তোমরা কি ফাইন্ড আউট করো নাকি পরীক্ষার টাইমে? আমাকে একটু বলো তো মেসেজে। ঠিক আছে, কমেন্টে একটু জানাও এইভাবে কি তোমরা কিওয়ার্ডস ফাইন্ড আউট করো নাকি? স্যার আজকে এমসিকিউ আছে। হ্যাঁ, এমসিকিউ তো আছেই। স্যার আজকে ক্লাস কতক্ষণ হবে? 1 ঘন্টার কাছাকাছি ধরো। ফাতিহানুর, ইয়েস ফাতিহানুর এই কাজ করো না, এই কাজ করো না। ওহি কেন করো না? ইয়েস স্যার আমি সবসময়ই করি। দ্যাটস গুড। আরিশা এইসব করবা। জুনায়েদ এইসব যদি তোমরা না করো, এই যে কিওয়ার্ডস গুলো যদি ফাইন্ড আউট না করো, যখন আমরা কোশ্চেনে যাব তখন তোমাদের আবার এগুলা খুঁজতে হবে প্যাসেজ থেকে। ঠিক আছে, কিন্তু এগুলা কিন্তু করতে হবে তোমাদের। এটাই কিন্তু আমি আজকে তোমাদের শিখাতে আসছি। ঠিক আছে, যে কিওয়ার্ডস ফাইন্ড আউট। এই যে দেবজিৎ করো, তাহারা বাড়ি করো, নুসরাত, হ্যাঁ নুসরাতও কিন্তু করো। দ্যাটস গুড। নিহা, যে তুমি এই সব কাজ করো, এগুলো কিন্তু তোমাদের সবারই করতে হবে। যদি এগুলো না করে থাকো তাহলে তোমাদের টাইম নষ্ট হবে, তোমাদের হয়তো বা ভুল হওয়ার চান্স থাকতে পারে। তো এগুলো যখন তোমরা রিডিং করবা ফার্স্টে একবার ভালো মতো এইভাবে কিওয়ার্ডস গুলো দাগায় নিবা। চলো আরো দেখি। যে ইন 1906 মানে কি 1906 সালে হি পাবলিশড এ বুক কল্ড, সে একটা বই পাবলিশ করে। বইয়ের নামটা কি? হাসান উদাস। হাসান উদাস নামটা কি? বইয়ের নামটা থাকে হাসান উদাস। মানে কি হাসান রাজা কি অনেক কষ্ট পেয়েছে বা উদাস হয়ে আছে। ঠিক আছে, বইয়ের নামটা এরকম। দি বুক হ্যাড 200 songs ইন ইট। যেই বইটার মধ্যে কি ছিল? 200টা গান ছিল। ইন হিজ সং হি কল্ড হিমসেলফ ক্রেজি হাসান রাজা। তার এই গানগুলোর মধ্যে সে নিজেকে পাগল হাসান রাজা হিসাবে দাবি করে। তাকে কি? পাগল হাসান রাজা তার নিজেকে সে দাবি করে তার গানগুলোর মধ্যে। অর যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইংলিশ নাম ক্রেজি হাসান রাজা। আর বাংলা এটাকে বলা হয় পাগলা হাসান রাজা। বাংলা এটাকে কি বলে? পাগলা হাসান রাজা। চলো এবার দেখি। অ্যানাদার ভলিউম কল্ড হাসান রাজা সমগ্র। ঠিক আছে, যেমন আরো একটা ভলিউম তৈরি করে সে তার বইয়ের মধ্যে। যেমন তোমাদের সিজন থাকে না, যারা ওয়েব সিরিজ দেখো, সিজন 1, সিজন 2, সিজন 3, তো সেম ভাবে হাসান রাজা তার আরো একটা সিজন রেডি করে। সেই সিজনটার নাম কি দেয়? সেই সিজনটার নাম দেয় হাসান রাজা সমগ্র। মানে কি? সমগ্র, সমগ্র হাসান রাজা, যেটার ইংলিশে বলা হয় কমপ্লিট ওয়ার্ক অফ হাসান রাজা। কমপ্লিট ওয়ার্কস অফ হাসান রাজা, যেটার ইংলিশ নাম হচ্ছে কমপ্লিট ওয়ার্কস অফ হাসান রাজা। যে হাসান রাজার সম্পূর্ণ জীবনের কাজগুলো, যে সে কি কি গান লিখছে, সে কি কি কবিতা লিখছে, এই সব কিছু মিলে সে আরো একটা ভলিউম রেডি করে বা সিজন রেডি করে। ওয়াজ অলসো পাবলিশড, যেটা আবারও পাবলিশ করা হয়। হুইচ কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে কোনো কিছুর ভিতরে থাকা। যেটার ভিতরে কি ছিল? যেটার ভিতরে ছিল 500 poems and song, 500টা কবিতা এবং গান। যেটা আমি অলরেডি বললাম যে সে তার জীবনের মোটামুটি সব ধরনের কবিতা গান কিন্তু এই সিজনের মধ্যে আনে। হাসান রাজার songs had always been popular in সিলেট। হাসান রাজার যে গানগুলো, এই গানগুলো বেশিরভাগই কি সিলেটে কিন্তু বেশি পপুলার। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। এবং অনেক শীঘ্রই সেটা সিলেটের থেকে বাইরে
এটা পুরা বাংলাদেশ এবং তার বাইরেও কিন্তু চলে যায়। তার মানে কি পুরা বিশ্বের কাছে কিন্তু তার গানগুলো কি অনেক বেশি ফেমাস হয়ে যায়। অ্যাজ ইউ গ্রো ওল্ডার, যখন তুমি আরো বড় হবে, ট্রাই টু লার্ন মোর অ্যাবাউট হিজ গ্রেট মিস্টিক পয়েট। মিস্টিক পয়েট মানে হচ্ছে রহস্যজনক কবিতা। তুমি কি তখন, যখন তোমার বয়সটা এখন ছোট, তোমরা 6-এ পড়ো, তো তোমরা যখন আরো বড় হবা তখন কি, তখন কিন্তু তোমরা আরো জানবা কি এই হাসান রাজার এই রহস্যজনক কবিতা সম্পর্কে, থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সং। কিভাবে তোমরা জানবা? যদি তোমরা তার গানটা, অথবা তার গানটা যদি তোমরা পড়ো অথবা শুনো, তাইলে কি তার এই গান সম্পর্কে তোমরা আরো বেশি জানবা। তো আমি কি করলাম, আমি কিন্তু অনেকগুলা কিওয়ার্ডস কিন্তু এই প্যাসেজ থেকে দাগাইলাম। ঠিক আছে, এই প্যাসেজটা কি আমি সুন্দর মতো আগে পড়লাম, যে প্যাসেজটা তোমাদের বইয়ের লেসন 20-তে আছে। এখানে লেখা আছে যে লেসন 20-র একটা প্যাসেজ আমি তোমাদেরকে আপাতত পড়াইলাম। এখন এই প্যাসেজ থেকে আমি কোশ্চেন অ্যান্সার সলভ করব। তো তোমরা সবাই তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। কে কি লিখছো এটা তুমি খাতায় লিখে, খাতার লেখার ছবিটা আমাকে এইখানে কমেন্টে দিবা যে খাতায় তুমি কি কি লিখছো। সো অ্যান্সার গুলো তোমরা খাতায় লিখতে থাকবে আপাতত, ঠিক আছে? স্যার, এই দুইটা বই আপনি পড়ছেন? কোন দুইটা বই? কোন দুইটা বই? আমি তো নাম দেখি নাই, আমি করি। আচ্ছা, এই যে হাসান রাজার যে দুইটা বইয়ের কথা বললা, না আমি হাসান রাজার দুইটা বই আসলে পড়ি নাই, বুঝছো? আমি আসলে কি যে হাসান রাজা হচ্ছে কাইন্ড অফ বাউল বা লালন, এই ধরনের একটা কালচার ফলো করে, যেই কালচারে তারা মনে করে যে আসলে আমাদের জীবনে আমাদের কোনো কিছু আসলে করা নাই, অ্যাচিভ করার কোনো দরকার নাই। ঠিক আছে, আমরা জাস্ট খাবো, পড়বো, বাঁচবো এবং নিজের মতো করে নিজে কাটাবো এবং মানুষকে সাহায্য করব, এটাই হচ্ছে জীবন। তো আমি কি এই জীবনটা আমি আসলে ফলো করতে চাই না কেন? কারণ আমি জানি যে আমি যদি আসলে অনেক জ্ঞান অর্জন করি, নতুন কিছু শিখি, এটা শিক্ষার মাধ্যমে যদি আমি নিজে কিছু একটা করতে পারি, তার ফলে আমি হাজার হাজার মানুষকে এমনি কিন্তু হেল্প করতে পারবো। তো এই কারণে কি আমি তার আদর্শে এত বিশ্বাসী না। সো এই কারণে আমি তার বইগুলো অবশ্য পড়ি নাই। কিন্তু তোমরা যদি চাও তাহলে তার এই দুইটা বই পড়তে পারো, ঠিক আছে? তো তোমরা সবাই রেডি হয়ে যাও। স্যার এত তাড়াতাড়ি ক্লাস কেন? আচ্ছা অভিক, আমিও জানি না এত তাড়াতাড়ি ক্লাস। তোমাদের যদি প্রবলেম বেশি হয়ে থাকে, আর আমি দেখতেছি অ্যাটেন্ডেন্স আসলেই কম, এত বেশি না অ্যাটেন্ডেন্স, তো তোমাদের নেক্সট টাইম থেকে 4:30 ক্লাস রাখা মনে হয় না হবে। তো আজকে আমরা একটা পরীক্ষামূলক ক্লাস রাখতে গেছিলাম যাতে তোমরা বাসায় একটু পড়তে পারো, কিন্তু মনে হইতেছে যে পরীক্ষামূলক এই জিনিসটা একটা ফেইলড হয়ে যাচ্ছে। সো নেক্সট টাইমে হয়তো এই সময় আর ক্লাস পাওয়া না তোমরা, ঠিক আছে? সো আমরা ট্রাই করবো যে হয়তোবা আরো পিছিয়ে নিতে, 6টার দিকে বা 5:30, যদি সর্বোচ্চ 5:30 হইতে পারে, 5:30টার আগে আর ক্লাস নিব না। সো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এখন আমরা যে প্যাসেজটা পড়ছি, ফুল প্যাসেজটার আমরা হচ্ছে এক্সামে গেলে তোমরা কিভাবে কোশ্চেনটা সলভ করবা, সেম ভাবে আমি তোমাদেরকে সলভ করাইতেছি। ওকে, সো ফার্স্টেই তোমরা বাবা এমসিকিউ কোশ্চেন, ফার্স্টে কোশ্চেনটা তোমরা পড়বা, যেটা 1 নাম্বার কোশ্চেনে কি লেখা আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য alternative given and write corresponding number of the answer in your answer script. কি বলা আছে বলো, এই কোশ্চেনটা তোমরা ভালো মতো বলবা যে তোমরা হচ্ছে কারেক্ট অপশনটা চুজ করবা, কারণ কি এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এন্ড তোমরা খাতার মধ্যে শুধুমাত্র সঠিক অ্যান্সারটাই লিখবা। তার মানে খাতার মধ্যে তোমার এত বড় করে লেখা লাগবে না, শুধুমাত্র অ্যান্সার যেটা সঠিক অ্যান্সারটাই তোমরা 1 নাম্বার অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1 লিখে, তারপরে তোমরা এই যে 1 এড করে 1 এর কি এ হয়, বি হয়, সি হয় না ডি হয়, এইভাবে কিন্তু লিখবা। তো চলো আমরা ফার্স্ট এমসিকিউ কোশ্চেনটা পড়ি, যেটা তোমাদের কুইজ। ঠিক আছে, এক প্রকার কুইজ, এমসিকিউ আছে নাকি তোমরা জিজ্ঞেস করো, এই যে তোমাদের এমসিকিউ। হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854, যেটা আমরা অলরেডি দাগাইছি, ইন আ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট। সো আমাদের চলো দেখাই তোমাদের, এই যে ফার্স্টের যে লাইনটা আছে না আমাদের প্যারাগ্রাফের, ফুল লাইনটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, ফুল লাইনটা কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের অলরেডি। সো দেখছো এই যে কিওয়ার্ড দিয়ে দাগানোর ফলে কিন্তু আমরা জিনিস দেখতে পাই যে এই কোশ্চেনের মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে, পুরা ফার্স্টের লাইনটা। সো এই লাইনটার মধ্যে যে এ ওয়েলদি বা ওয়েলদি, এই যে ওয়েলদি, এই ওয়েলদির মিনিংটা কি, যে হেয়ার দি ওয়ার্ড ওয়েলদি মিনস, আমরা অলরেডি বলছিলাম যে একটা বড়লোক জমিদার ফ্যামিলিতে, একটা বড়লোক সম্পদশালী জমিদার ফ্যামিলিতে কি হাসান রাজার জন্ম হয়। তাইলে এখানে ওয়েলদি মানে কি, ওয়েলদি মানে বড়লোকস, তাই না? এখন বড়লোকস এর সিনোনিম কি হইতে পারে,
ওয়েলদির কিন্তু আরো কয়েকটা সিনোনিম আছে। এখন বড় লোক কোনটা? ইম্প্রোভারিস্ট, তারপর আছে রিচ, তারপর আছে ইন্ডিজেন্ট, এরপর আছে পোর। সেই চারটার মধ্যে তোমার কাছে বড় লোক কোনটারে মনে হইতেছে বলো? ঠিক আছে, খুবই সহজ। দেখছো প্যাসেজ যদি পারো তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু তোমরা পারবা। যেখানে বড় লোক কোনটা তোমরা খাতার মধ্যে লেখার পর আমার বলবা যে কার কয়টা হয়েছে, আমি দেখবো এটা। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে বি। এটার রাইট অ্যান্সার কি? বি। কারণ রিচ মানেই তো বড় লোক, তাই না? এটা তো আমরা জানি। তো এটা তো আর জানার কিছু দরকার নেই, তোমরা সবাই কিন্তু খাতার মধ্যে লিখে আমাকে ছবিটা তুলে দেখাবা। হাউএভার, তারপরও at one point in his life, তার জীবনের একটা সময়, তার মানে কি কোন সময়ের কথা বলতেছে দেখো, তোমাদের এটা বের করতে হবে। however at one point, এই যে দেখো, সে তার জীবনে একটা লাক্সারিয়াস লাইফ লিড করত। এই পর্যন্ত কিন্তু সে তার লাইফে টাকা ছিল, সবকিছু ছিল। দেখছো প্যাসেজের মধ্যে কিন্তু আছে। এইবার আসছে না এখান থেকে however এর লাইনটা, at one point in his life he began to feel that these material possessions were meaningless। তার মানে কি এই লাইনটার মধ্যে বলা আছে যে তার জীবনের একটা সময় আসে যে সময় সে মনে করে কি এই যে পৃথিবীর এই জিনিসগুলো এগুলো আসলে অর্থহীন, তাই না? এই যে দেখছো এই লাইনটাই কিন্তু এই যে however at one point in his life he began to feel that these material possessions were meaningless। তাহলে এখানে ম্যাটেরিয়াল, এই যে আমি কিন্তু ম্যাটেরিয়াল ওয়ার্ডটা দিয়ে কিন্তু অলরেডি কিন্তু তোমাদেরকে ডিসকাস করছি যে ম্যাটেরিয়াল জিনিসটা আসলে কি। পৃথিবীর মধ্যে যে জিনিসটা তৈরি হয় এটাই কিন্তু ম্যাটেরিয়াল জিনিস। পৃথিবীর বাইরে কোনো প্রাকৃতিক কোনো কিছু না, মানুষের তৈরি যে জিনিস সেটাই তো ম্যাটেরিয়ালিস্টিক থিং, তাই না? তো এই যে ম্যাটেরিয়াল, এটার মানেটা কি? এখানে কি দেওয়া আছে? মেজর, রিয়েল, ওয়ার্ল্ডলি অর ডিভাইন। মেজর, রিয়েল, ওয়ার্ল্ডলি অর ডিভাইন। এটা কিন্তু আমি কিন্তু অলরেডি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তো তোমরা খাতায় লিখবা, কে পারতেছো আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা দেবজিৎ, নো প্রবলেম, তুমি অনেকগুলো অ্যান্সার লিখছো দেখছি। আচ্ছা তাহারা বাড়ি ফার্স্টটা হয়েছে বাট সেকেন্ডটা তোমার হয় নাই। ঠিক আছে, তোমরা চাইলে কমেন্টে অ্যান্সার লিখতে পারো যদি খাতায় তোমাদের ইস্যু হয় লিখতে। ঠিক আছে, দেবজিৎ তো তুমি লিখছোই, ঠিক লিখেছো, দেখেছি আমি। ওহি ভাইয়া, আমি যা শিখছি সব পরীক্ষার আগে ভুলা যাই। কেন ভুলা যাও কেন ওহি? হ্যাঁ ভুলা গেলে তো হবে না, আর শিখার কি আছে? যে তুমি পরীক্ষার মধ্যে পড়বা, তুমি যদি পড়া যদি ভালো মতো বুঝতে পারো তাইলে কিন্তু মোটামুটি সব করবা। ঠিক আছে, সো এটার রাইট অ্যান্সার কি হবে কে বলতে পারবা? অলরেডি বলছো জানো না। আচ্ছা এটার রাইট অ্যান্সার কি হবে দেবজিৎ? তুমি ছেলে লিখতে পারো। ফাতেহানুরও লিখতেছো না কিছু, জুনায়েদ তো হ্যান্ড রেজ করে আসো কিন্তু কিছু বলতেছো না, লিখতেছো না। জুনায়েদ তোমরা রাইট অ্যান্সারটা লিখো। এই 2 নাম্বারের রাইট অ্যান্সার কি হবে বলো? 2 নাম্বারের রাইট অ্যান্সার কি কেউই পারতেছো না? ইয়েস, দেবজিৎ পারছো। দেবজিৎ বাদে জুনায়েদ, এই জুনায়েদও পারছো, দ্যাটস গুড। জুনায়েদ কিন্তু পেরে গিয়েছো। আচ্ছা আর কেউ পারতেছো না? ওকে, আর কে? অনিরুদ্ধ, অনিন্দ কিন্তু পারছো। অভিক পেরেছো। ঠিক আছে, তো তোমরা কয়েকজন পারছো, অনেকে পারো নাই। তাহারা বাড়ি তো আগে যেটা লিখছিল ওটা কি লিখছিল দেখি। আচ্ছা হ্যাঁ তাহারা বাড়ি, এবার ঠিক আছে তোমার। আচ্ছা আচ্ছা অপসিও কিন্তু পেরেছো, ধন্যবাদ অপসি তোমাকে। এরও রাইট অ্যান্সার হবে সি, ওয়ার্ল্ডলি। সি, ওয়ার্ল্ডলি। ঠিক আছে, কারণ কি এই ম্যাটেরিয়ালিস্টিক মানে পৃথিবীর মধ্যের জিনিসগুলোই কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক থিং। সো চলো আমরা আরো কোশ্চেন গুলো দেখি। এখানে দেখতে পাচ্ছি কি, অ্যাজ ইউ গ্রো ওল্ডার ট্রাই টু লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পয়েন্ট, যে তুমি যখন আস্তে আস্তে বড় হবা তার এই রহস্যজনক কবিতাগুলো পড়বা। তো এখানে গ্রো দিয়ে কি বুঝাইছে? গ্রো দিয়ে কি বুঝাইছে? তুমি যখন বড় হবা আস্তে আস্তে, তাই না? বড় হবা এটা বুঝাইছে। এবার এটার অ্যান্সার কি হবে কে পারবা দেখি? ফাতেহানুর আগেটার অ্যান্সার দিছো বুঝছি, হ্যাঁ ওহি আগেটার অ্যান্সার ঠিক আছে। এটার অ্যান্সার কি হবে? 3 নাম্বারটার অ্যান্সার কি হবে কে বলতে পারবা দেখি? আচ্ছা এটা কিন্তু দেবজিৎ পারছো। এই দেবজিৎ তুমি অনেক ভালো পারো ভাইয়া, দেখতেছি দেবজিৎ কিন্তু পেরে গিয়েছো। আর কে পারবা দেখি? জুনায়েদ, না জুনায়েদ হয় নাই ভাইয়া। জুনায়েদ তুমি যেটা লিখেছো ইয়েল্ড মানে হচ্ছে গিয়ে কি যে আক্ষরিক অর্থে। আচ্ছা না এটাও হয় নাই। অভিক প্রডিউস মানে কি তৈরি করা। গ্রো মানে কি তৈরি করা না বড় হওয়া? গ্রো মানে কিন্তু বড় হওয়া।
বি প্রডিউস না, প্রডিউস মানে কি তুমি তৈরি করতেছো, তুমি তো আর বড় হইতেছো না, তাই না? এটার অ্যান্সার কিন্তু দেবজিৎই পারছো এই পর্যন্ত, আর কেউ দেখি তো। ইয়েস, তাহারা বাড়িও কিন্তু পেরেছো। জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ এবার হয়েছে তোমার, এবার হয়েছে। ওকে ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বিকাম। এ বিকাম, বিকাম মানে কি? আই বিকাম ওল্ডার, যে আমি কি আস্তে আস্তে বড় হচ্ছি, আই বিকাম ওল্ডার, সো এটার অ্যান্সার হবে বিকাম। ঠিক আছে, সো এইগুলা কিন্তু তোমাদের একটু দেখতে হবে। ফাতিহা নূর এবার পারছো। রেইজ, আরেকজন লিখছে রেইজ, রেইজ মানে হচ্ছে বড় হওয়া না, রেইজ মানে হচ্ছে বেড়ে ওঠা। ঠিক আছে, কিন্তু রেইজ আর বিকাম দোনোটাই কাইন্ড অফ অ্যান্সার, রাইট অ্যান্সার হয়, কিন্তু এই এই জায়গায় বিকামটা হচ্ছে গিয়ে মোর অ্যাকুরেট ওহি, তো এখানে কি বিকাম হবে রাইট অ্যান্সার। আচ্ছা, সি বিকাম না, এ হচ্ছে বিকাম। এবার চলো আমরা এইটা একটু দেখি। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। এই যে দেখছো, ফর্মাল এডুকেশনে কিন্তু আমি একটা কিওয়ার্ডস আগে থেকেই বের করে রাখছিলাম, দেখবা ফর্মাল এডুকেশনে কিন্তু আমার আগে থেকে একটা কিওয়ার্ডস আছে মেবি। এই যে দেখছো, এই যে কিওয়ার্ডস যদি আমি ফাইন্ড আউট করে রাখি, যখন আমার কাছে কোশ্চেনটা আসবে তখন এই যে ফর্মাল এডুকেশন বের করাটা আমার জন্য কত ইজি। ঠিক আছে, কারণ আমি অলরেডি এটাকে একটা কিওয়ার্ডস হিসাবে বের করছি। তো চলো দেখি যে আমাদের ফর্মাল এডুকেশন মানে কি বোঝানো হয়েছে। সো এই যে ফর্মাল এডুকেশন, এই ফর্মাল এডুকেশনের অর্থটা কি? ফর্মাল এডুকেশনের অর্থ কি? যে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা। সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার এখানে তোমরা কোন অ্যান্সারটা খুঁজে পাও, কে কে বলতে পারবা দেখি? আচ্ছা ইয়েস, তুমি কিন্তু পেরে গিয়েছো। অপসি এবার পেরে গিয়েছো। হুমায়রা, হুমায়রা হাউ আর ইউ? আমি তো ভালো আছি হুমায়রা রোজ, তুমি কেমন আছো আপু বলো? আমি তো সবসময় ভালোর দলেই থাকি। ইয়েস, তাহারা বাড়ি তোমারও কিন্তু হয়ে গিয়েছে। দেবজিৎও কিন্তু হয়ে গিয়েছে, দেবজিৎও পেরেছো, দ্যাটস গুড দেবজিৎ। দেবজিৎও পেরে গিয়েছো, ধন্যবাদ তোমাকে ভাইয়া। জুনায়েদ, জুনায়েদ পেরেছো, অভিজ্ঞ পেরেছো। আচ্ছা অনেকেই পারছো, তাহলে এটার রাইট অ্যান্সারটা কি হবে দেখো? প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই যে ইনস্টিটিউশনাল লার্নিং, ইনস্টিটিউশনাল লার্নিং, এটা হচ্ছে এটার রাইট অ্যান্সার। ওকে, এইবার চলো এইটায় চলে যাই। এটার হচ্ছে হাসান রাজা সং ওয়ার পপুলার। হাসান রাজার সং হচ্ছে বিখ্যাত ছিল কোথায়? সিলেটে বিখ্যাত ছিল, বাংলাদেশের মধ্যে বিখ্যাত ছিল, রাজশাহীর মধ্যে বিখ্যাত ছিল, নাকি বোথ ইন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ, যে বাংলাদেশের ভিতর এবং বাইরে সব জায়গায় বিখ্যাত ছিল? কোনটা হবে এটার রাইট অ্যান্সার? কে বলতে পারবা দেখি? দেবজিৎ, আচ্ছা ভি হয়, 4 নাম্বারটা না, এটা 5 নাম্বার হবে। এটা নাম্বারিং সিস্টেমে আমার 4 নাম্বারটা আমি স্কিপ করছিলাম। ওকে, এটা কি হচ্ছে? এই তুমি কিন্তু পারছো তাহারা বাড়ি। ওকে, আরাফুল কিন্তু পেরে গিয়েছো। জুনায়েদ, জুনায়েদ, জুনায়েদ পারছো, আরাফুল হয় নাই। ঠিক আছে, আমি ভুল বলছি। জুনায়েদ পারছো, ঠিক আছে। তাহারা বাড়ি পারছো। দেবজিৎ পেরেছো, নুসরাত পেরেছো, আরাফুল হয় নাই, তুমি তোমারটা ঠিক করো। অভিক কিন্তু পেরে গিয়েছো। জাফরিন, জাফরিন, অপসি, অপসি পেরে গিয়েছো। হুমায়রা, হুমায়রা এসেই কিন্তু পেরে গেছো, দ্যাটস গুড। ফাতেহানুর না, ফাতেহানুর হয় নাই, শুধু সিলেট না। আরাফুল এবারও হয় নাই, ঠিক আছে, শুধু বাংলাদেশও না। আবিদ, আবিদ কিন্তু পেরে গিয়েছো, আবিদ ভালো। এসআর, এসআরও পারছো, দ্যাটস গুড। সো এটার রাইট আনসার কি হবে? এটার রাইট আনসার হবে ডি, ডি হবে এটার রাইট আনসার। বোথ ইন অ্যান্ড আউটসাইড অফ বাংলাদেশ, যে বাংলাদেশের ভিতর এবং বাইরে। কারণ এখানে একটা লাইন আছে, তোমাদের দেখাই, দেখো মিলাবা, যে তোমাদের অ্যান্সারটা যে হইছে তোমাদের তো বুঝতে হবে, তাই না? দেখো, হাসান রাজার সং হ্যাড অলওয়েজ বিন পপুলার ইন সিলেট। হাসান রাজার সং সিলেটের মধ্যে পপুলার ছিল, বাট ভেরি সুন, কিন্তু অতি শীঘ্রই, দে স্পেয়ার্ড, স্পেয়ার্ড মানে হচ্ছে সরিয়ে পড়া, ঠিক আছে, দে স্পেয়ার্ড অল ওভার বাংলাদেশ, যে পুরা বাংলাদেশ এটা ছড়ায় পড়ে, প্লাস অ্যান্ড বিয়ন্ড, বিয়ন্ড মানে হচ্ছে বাংলাদেশের বাইরেও, ঠিক আছে, বাংলাদেশের বাইরেও, তার মানে কি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, এটাই হচ্ছে এটার
রাইট অ্যান্সার, যেটা আমরা প্যাসেজের মধ্যে পাই। তো প্যাসেজের সাথে কি তোমরা অ্যান্সারটা কিন্তু মিলাবা। তো এইবার দেখো এটার অ্যান্সার কি হয়। ইন হিজ ইয়থ মানে তার যুবক বয়সে হি লিভড আ লাক্সারিয়াস লাইফ বা লাইফ অফ লাক্সারি, খুব বিলাসবহুল ভাবে জীবনযাপন করে। হুইচ অফ ফলোইং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং। এইবার দেখো অপোজিট ওয়ার্ড হইতে হবে, মানে কি বিপরীত শব্দ হইতে হবে কার? লাক্সারি বা বিলাসিতা। বিলাসিতার অপোজিট ওয়ার্ড কি হইতে পারে? গরিব, তাই না? গরিব, বিলাসিতা তো মানে বড় লোকস, তাহলে গরিব হইতে পারে, তাই না? এটার অপোজিট। তো চলো দেখি তো এটার অ্যান্সার কে কে পারো। ইয়েস, আদিপ কিন্তু পেরে গিয়েছো। দেবজিৎ না, দেবজিৎ তোমার এটা ভুল হয়ে গেছে, দেবজিতের ভুল হয়ে গেছে। আরাফুলের ভুল হয়ে গেছে। জুনায়েদ, এই জুনায়েদ পারছো তুমি, দ্যাটস গুড। ইয়েস দেবজিৎ এবার ঠিক আছে। অভিগের ঠিক আছে। তাহারা বাড়ি তোমারও ঠিক আছে। অপসি, অপসির ভুল হয়ে গিয়েছে, অপসি ঠিক আছে। তাহারা বাড়ি ঠিক আছে, বাট অপসির কিন্তু ভুল হয়ে গেছে। হুমায়রা রোজেরও কিন্তু ভুল হয়ে গিয়েছে, ঠিক আছে। ইয়েস, নিহার ঠিক আছে। ফাতেহানুর কি লিখেছো দেখি, ফাতেহানুরেরও ঠিক আছে। ইয়েস, অনেকেই পারছো, আবার কয়েকজনের ভুল হয়েছে, কয়েকজন এটার সাথে কনফিউজ হয়ে গিয়েছো, অ্যাফুয়েলেন্সের সাথে কনফিউজ হয়ে গিয়েছো। প্রভার্টি, এটা রাইট অ্যান্সার হবে প্রভার্টি। প্রভার্টি, প্রভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, প্রভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। আর লাক্সারি মানে কি? বিলাসিতা। তো বিলাসিতা আর দারিদ্রতা একটা আরেকটার অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ। তো চলো এরপরেরটা আমরা চলে যাই। ইন হিজ সংস, যে তার গানের মধ্যে হাসান রাজা কল্ড হিমসেলফ, হাসান রাজা তার নিজেকে কি বলেছিল? পাগলা হাসান রাজা, মনে আছে? পাগলা হাসান রাজা, সে কিন্তু তার নিজের গানে কিন্তু নিজেকে কি পাগলা হাসান রাজা বলছিল। তাহলে এটার ইংলিশে অ্যান্সারটা কি হবে? খুবই সহজ, পারার কথা। ইয়েস, এসআর কিন্তু পেরে গিয়েছো। আচ্ছা দেবজিৎ, হ্যাঁ দেবজিৎ হয়েছে তোমার। তাহারা বাড়ি, ইয়েস তাহারা বাড়ি হয়েছে। জুনায়েদ না, জুনায়েদ হইল না তো, সে তাকে রাজা দাবি করছিল। জুনায়েদ না, আমার মতো তো রাজা দাবি করে নাই। আদিব, আদিব কিন্তু হয়েছে। নুসরাত, নুসরাত কোনটার অ্যান্সার দিলা? নুসরাত তুমি কোনটার অ্যান্সার দিয়ে দিলা? আচ্ছা জাফরিন, অপসি, হ্যাঁ অপসি কিন্তু ঠিক আছো, অপসি রাইট অ্যান্সার দিয়েছো। দেবজিৎ অলরেডি। স্যার 2 মিনিটের জন্য আগের স্লাইডটা দেখান প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখাবো না তোমাকে। এটার রাইট অ্যান্সার কি হবে দেখো তো? পাগলা হাসান রাজা। পাগলা মানে কি? পাগলার ইংরেজিকে আমরা বলি ক্রেজি, ক্রেজি, ম্যাড, তাই না? এই ধরনের ওয়ার্ডকে কিন্তু আমরা পাগল এই ধরনের ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করি। তো এখানে কি পাগল হাসান রাজা হবে। ওয়াইজ মানে বুদ্ধিমান, উদাস মানে হচ্ছে গিয়ে কষ্টদায়ক, ঠিক আছে। আর কিং মানে কি? উদাস মানে তো বাংলা এখানে উদাস লিখছে, আর কিং মানে তো রাজা, এটা জানে। সে নিজেকে কিন্তু পাগলা হাসান রাজা বলেছিল, ঠিক আছে। ফাতেহানুর বি, স্যার আগেরটা ভুলে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে নো প্রবলেম জুনায়েদ। আচ্ছা এইবার চলো এটার অ্যান্সার কি হবে। হাসান রাজা began to feel that material properties were, হাসান রাজা মনে করতে থাকে যে এই যে আমাদের পৃথিবীর যেই জিনিসপত্র, মানব সৃষ্ট যে সম্পদ আছে, এগুলো কি? এগুলো মিনিংলেস। মিনিংলেস আমরা কি পড়েছিলাম? আমরা কিন্তু প্যাসেজে পড়েছিলাম এগুলোকে বলা হয় মিনিংলেস। সে মনে করে যে অর্থহীন। তাইলে এই 4টা অপশনের মধ্যে কি হবে দেখো। ফার্স্টে পাচ্ছি মিনিংফুল। দেখো আমি চাইলে কোন একটা ওয়ার্ডের অর্থ না জেনেও কিন্তু এটার অ্যান্সার বের করতে পারি। এখন তোমরা জানবো যে এটা তোমরা অনেকেই ঠিক লিখছো, কিন্তু ধরো আমি এই ডি নাম্বারের অর্থটা জানি না, ফার্টাইলের অর্থটা জানি না, ফার্টাইলের অর্থটা কি, ঠিক আছে, এটা আমরা জানি না, কিন্তু আমরা জানি অর্থহীন ছিল। তাহলে মিনিংফুল, অর্থসহ, এটা তো হবেই না, এটা তো সবার আগেই কাটা। তারপর কি ছিল? এভরিথিং, সবকিছু, এটা তো আরো না, অর্থহীন ছিল আর সবকিছু, দুইটা তো আলাদা জিনিস। আর অর্দি মানে কি? অর্দি মানে হচ্ছে যোগ্য। তার মানে কি ম্যাটেরিয়ালিস্টিক সম্পত্তি কিন্তু আমাদের জীবনের যোগ্যও না, সে কিন্তু যোগ্য ভাবে না। এই 3টা যখন বাদ দিয়ে দিচ্ছি, বাকি রইলো কিন্তু আমার এই একটা, ঠিক আছে, ফার্টাইল। এখন আমি যদি এটার অর্থ নাও জানি, আমি বাদ দিয়ে দিয়ে কিন্তু চাইলে এটার অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে। সো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে অর্থহীন, ঠিক আছে। ফার্টাইল অর্থ হচ্ছে অর্থহীন। ওকে, আচ্ছা নিহা কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। জাফরিন কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। অপসি আর কি, অপসি রাইট অ্যান্সার দিয়েছো। এসআর রাইট অ্যান্সার দিয়েছো। আদিব রাইট অ্যান্সার দিয়েছো। দেবজিৎ
দেবজিৎ তুমি এটা কেন ভুল দিলা ভাইয়া? বলো তো ভুল কেন করলা এটা? ওকে, তাহারা বাড়ি কিন্তু রাইট আনসার দিয়েছো। ফাতিহা রাইট আনসার দিয়েছো। দেবজিৎ ফার্স্টে ভুল দিয়ে এখন ঠিক লিখছো, ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, বাট ফার্স্টে তুমি ভুল লিখেছিলা। জুনায়েদ ঠিক লিখেছো। আচ্ছা, অভিক কিন্তু ঠিক লিখেছো। ওকে, সো এবার চলো আমরা লাস্ট এমসিকিউটা সলভ করি, তারপর আমরা অন্যান্য জিনিস সলভ করব। হাসান রাজা ডিড নট থিঙ্ক অ্যাবাউট। হাসান রাজা কি নিয়ে কখনো চিন্তা করে নাই? কি নিয়ে সে চিন্তা করে নাই? লাইফ, জীবন নিয়ে, ডেথ, তার মৃত্যু নিয়ে, ম্যাটেরিয়াল পজিশন, যে মানব সৃষ্ট সম্পত্তি নিয়ে, নাকি হিউম্যান কাইন্ড নিয়ে? এইটার অ্যান্সারটা আমরা এখন কিভাবে বের করব? দেখো প্যাসেজ থেকেই তুমি এটার অ্যান্সার বের করতে পারবা। হাসান রাজা ডিড নট থিঙ্ক অ্যাবাউট, সেটা নিয়ে ভাবে নাই। তো চলো আমি তোমাদের এখন একটা লাইন দেখাই, লাইনটা দেখলেই তোমরা মোটামুটি পেয়ে যাবা যে কোনটা ঠিক। দেখো, হি হ্যাড এভরিথিং, এখানে দেখতেছি আমরা হাসান রাজা হি স্টার্টেড টু থিঙ্ক অ্যাবাউট, দেখতেছো সে চিন্তা করা শুরু করে কি নিয়ে? ক্রিয়েটর আল্লাহকে নিয়ে, লাইফ জীবনকে নিয়ে, ডেথ মৃত্যুকে নিয়ে, আর হিউম্যান কাইন্ড মানব জাতি। তার মানে এখানে টোটাল আমরা কি ক্রিয়েটর পেলাম, লাইফ, ডেথ আর হিউম্যান কাইন্ড বা ম্যানকাইন্ড, এই জিনিসটা পাইলাম। তার মানে আমাদের অপশন কি কি আছে দেখো এবার। সে কি নিয়ে চিন্তা করে নাই? সে তো এগুলা নিয়ে চিন্তা করছে, তার মানে সে জীবন নিয়ে তো চিন্তা করছে, বাদ। সে তো মৃত্যু নিয়েও চিন্তা করছে, এটাও বাদ। সে তো হিউম্যান কাইন্ড নিয়েও চিন্তা করছে, তাই না? মানব জাতি নিয়েও তো চিন্তা করছে, এটাও বাদ। তাহলে সে চিন্তাটা করে নাই কি নিয়ে? এই ম্যাটেরিয়ালিস্টিক পজিশন নিয়ে সে চিন্তা করে নাই, কারণ এই জিনিসটাকে সে কি অর্থহীন ভাবতো, যেটা আমরা প্যাসেজেই পাইছি। সো প্যাসেজ থেকে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা অ্যান্সার গুলো বের করতে পারি, আমাদের কিন্তু এত কষ্টও করতে হয় না। সো এটার অ্যান্সার হবে সি। কে কে লিখেছো দেখি? অভিক লিখেছো সি, এস জাফরিন লিখেছো সি, এসআর লিখেছো সি। আচ্ছা, আদিব লিখেছো, কুইজ আছে, এই যে কুইজ তো তোমরা দিলাই, এই মাত্রই তো দিয়ে দিলা। আদিব সি, দেবজিৎ লিখেছো সি, তাহারা বাড়ি লিখেছো সি, ইয়েস ফাতিহানুর লিখেছো সি, জুনায়েদ ফার্স্টে ডি লিখে এখন সি লিখলা। নুসরাত কিন্তু লিখেছো সি, গুড। ওকে, ওহি লিখেছো সি, কিন্তু ওহিও তুমি আবার ডি লিখে সি লিখলা কেন? ওকে, সো আমাদের মোটামুটি কিন্তু কুইজ শেষ। আর এই সেম থিওরি ফলো করে কিন্তু আমরা এক্সামেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরীক্ষার মধ্যে এই কুইজে কি 7-7 পাবো, কারণ তোমাদের এক্সামে আসবে 7টা কুইজ। আমি যদিও 7টার একটু বেশি করাইছি তোমাদের। আচ্ছা, 2 মিনিটের জন্য আগের স্লাইডটা দেখান। ওকে, এই যে আগের স্লাইডটা আমি দেখাইলাম দেবজি তোমাকে 2 মিনিটের জন্য, তো তুমি দেখে নাও। এন্ড তোমরা স্টুডেন্ট খুবই কম আছো, তার মানে এই সময় ক্লাস নিলে তোমরা খুবই কম থাকবা প্রেজেন্ট, বুঝা গেল। এই সময় হয়তো আর তোমাদের ক্লাস নেওয়া হবে না সেই ক্ষেত্রে, কারণ স্টুডেন্ট তোমরা খুবই কম। সো এখন আসো আমরা ফিল ইন দা গ্যাপস। তোমাদের এইটা 3 নাম্বার কোশ্চেনে থাকবে, 2 নাম্বার কোশ্চেনে অ্যানসারিং কোশ্চেন্স থাকবে, যেটা তোমরা অলরেডি করো, এটা পারো। সো এটা আহামরি আমার দেখানোর কিছু নাই। আমরা ফিল ইন দা গ্যাপসটা দেখাবো, তারপর তোমাদের আরো একটা সিনোনিম অ্যান্টোনিম দেখাবো, তারপর আমরা মোটামুটি অন্যদিন অন্যান্য আরো কিছু তোমাদেরকে দেখাবো। সো পরীক্ষার মধ্যে এরকম একটা ফিল ইন দা গ্যাপস কিন্তু তোমরা পাবা, যেই ফিল ইন দা গ্যাপসটাও কিন্তু আমাদের সেই প্যাসেজ থেকেই কিন্তু নেওয়া, সেই প্যাসেজ থেকে কিন্তু এই ফিল ইন দা গ্যাপসও নেওয়া। সো চলো দেখি। হাসান রাজা ইউজড টু লিভ এ কমফোর্টেবল লাইফ ইন হিজ পাস্ট, যে সে তার জীবনে কি একটা আরামদায়ক জীবন পার করতো অতীতে। হিজ লাক্সারিয়াস লাইফ প্রোভাইডেড হিম উইথ এভরিথিং, তার এই বিলাসবহুল জীবন কি তাকে সবকিছুই কিন্তু দিয়েছিল। বাট এট এ পয়েন্ট হি রিয়েলাইজড দ্যাট দিস ম্যাটেরিয়াল পজিশন হ্যাড নো এই সব কি এগুলো ছিল মিনিংলেস, তাই না? আমাদের প্যাসেজে কিন্তু মিনিংলেস লেখা ছিল, তার মানে হ্যাড নো মিনিং। এটা কি হবে? হ্যাড নো মিনিং হবে, ঠিক আছে? মিনিংলেস রে কি, এই যে নো মিনিং, এটাও তো মিনিংলেস, এটার মানেও কি মিনিংলেস। তার মানে আমাদের প্যাসেজটা কিন্তু ফলো করতে হবে, প্যাসেজের মধ্যে যেই ধরনের ইনফরমেশন দেওয়া এই ধরনের ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। হ্যাড নো মিনিং, সো হি ডিসাইডেড টু, কি করেছিল সে? এটা দিয়ে দিয়েছিল, তাই না? আমাদের প্যাসেজের মধ্যেই দেওয়া আছে, এই যে দেখো, হি ডিসাইডেড টু, এটা প্যাসেজ থেকে আমরা কিন্তু অ্যান্সারটা বাই করে ফেলতে পারবো। হি, এই যে দেখো এখানে কি আছে, অ্যাওয়ে, অ্যাওয়ের আগে আছে গেভ আছে, তাই না?
গেভ আছে, এখানে কি আছে গেভ, এই যে দেখছো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম গেভ অ্যাওয়ে। সো এখানে চলো আমরা দেখি এবার আমাদের ফিল ইন দ্য গ্যাপসে, ফিল ইন দ্য গ্যাপসে দেখলেই কিন্তু মোটামুটি পেয়ে যাবো এবার। দেখো, সো হি ডিসাইডেড টু, কি হবে গেভ, কিন্তু এটা গেভ না হয়ে গিভ হবে, গেভ হইতে পারবে না কারণ এখানে একটা টু আছে, দেখো এখানে টু। আর আমরা জানি, আমরা তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে পড়ছো 2 প্লাস V1 হয়, 2 এর পর কিন্তু আর V2 হয় না, ঠিক আছে। যেহেতু এখানে ডিসাইডেড টু আছে তাইলে এখানে হবে গিভ, এখানে কিন্তু আবার গেভ লিখবা না। তার মানে গ্রামারও কিন্তু মাঝে মাঝে তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে, গ্রামারও কিন্তু মাঝে মাঝে তোমরা ফলো করবা, তা না হলে কিন্তু ভুল হইতে পারে, ঠিক আছে। সো he decided to give them away. His focus shifted to matters like life and death instead. যে তার মেইন জিনিসটাকে আসলে জীবন আর মৃত্যু নিয়েই কিন্তু তার ভাবনা শুরু হয়ে যায়। He wrote many songs being inspired by his কি, by his thinking বা thought, ঠিক আছে, by his thought. সো আমরা এখানে by his, কারণ এখানে আমি দেখবো তোমাদের দেখাই যে কি লেখা আছে। দেখো, সে যে তার লেখাটা লিখে, সে কিভাবে লিখে এই জিনিসটা তোমরা এবার একটু দেখো। He wrote thousands of songs which reflected his thought. দেখছো এই যে থটসটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সো প্যাসেজের মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার আছে, তোমাদের অ্যান্সারটা খুঁজতে খালি এই যে আমি থটে আগেই দাগানো আছে আমার, সো এই থটটাই কিন্তু এখানে চলে যাবে। Thoughts. By his thoughts, he published Hasan Udas in, কত সালে সে তার প্রথম হাসান উদাস বইটা রচনা করে। তো চলো প্যাসেজে দেখি আমরা কত সালে এটা রচনা করে, প্যাসেজের মধ্যেই কিন্তু দেওয়া আছে যে হাসান উদাসটা কত সালে আসে। তো দেখি, আচ্ছা ইন 1906, দেখছো আমার কিন্তু কিওয়ার্ডে দাগানোই আছে এই জিনিসটা, আমার কিন্তু খুঁজাও লাগে না, আর প্যাসেজটা কিন্তু আমার খুঁজতেও হয় না, কারণ কি এখানে আমি অলরেডি দাগে রাখছি। ইন 1906 হি পাবলিশড এ বুক কল হাসান উদাস। তাহলে কত সালে এই বইটা পাবলিশ করে? 1906 সালে, ঠিক আছে। দেখছো তোমরা একটু খুঁজলে দেখবা অ্যান্সার তোমাদের বইয়ে এই যে প্রশ্ন আছে প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা পেয়ে যাবা, ঠিক আছে। এত কঠিন কিন্তু কিছুই না, তোমরা চাইলেই কিন্তু ইংলিশে কিন্তু 80-90 মার্কস খুব সহজেই পাইতে পারো, এত কঠিন মোটেও না। সো ইন 1906 which contained 2206, যে 206টা তার মধ্যে ছিল বা তার ভিতরে ছিল, কন্টেন্ট মানে ভিতরে থাকা। হি published another volume which contained 500 poems and he became, সে কি হয়, সে became across বাংলাদেশ, পুরো বাংলাদেশে কি হয়, অনেক বেশি ফেমাস হয়, পপুলার হয়, তাই না, পপুলার অথবা ফেমাস, সে খুব বেশি কি ফেমাস হয়ে যায়, সে অনেক বেশি ফেমাস অথবা পপুলার, চাইলে পপুলারও লিখতে পারো, তোমার যার যেটা ইচ্ছা সেই জিনিসটা লিখতে পারো, সে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কি ফেমাস হয়ে যায়। এই কারণে সবাই কি ফিল ইন দ্য গ্যাপসটা বুঝছো নাকি একটু বলো, আর সবাই লিখছো নাকি একটু দেখতে চাই, কে কে লিখছো খাতার মধ্যে আমার দেখাও। স্যার 6 নাম্বারটার অ্যান্সার কি, কোনটার 6 নম্বর, এখানে তো আছেই 5টা, কে কি লিখছো খাতার মধ্যে, কে লিখছো, খাতার ছবিটা দেখি তো, দেখাও তো। হ্যাঁ শুধু লিখছো ফেমাস তাহারাবাড়ি, কিন্তু এর আগে তোমরা খাতার মধ্যে যা লিখছো এটার ছবিটা একটু দেখাবা সবাই। আচ্ছা এমসিকিউ এর 6 নম্বরের অ্যান্সার জিজ্ঞেস করতে সহি, এমসিকিউ 6 নাম্বার, এই যে এটা হচ্ছে 6 নাম্বার, বোথ ইন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ, যে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরেও কিন্তু হাসান রাজা হয়ে যায়, পাবলিশ হয়ে যায়, ঠিক আছে। খাতার মধ্যে তার মানে তোমরা কেউই লিখো নাই, ঠিক আছে। এটার অ্যান্সার গুলা আমি গ্রুপে দিব, হ্যাঁ কেন এদিকে দিবা না কেন দেবজিৎ স্যার? নাম্বার কি ভ্যালু দেওয়া যাবে, নাম্বার কি ভ্যালু দেওয়া যাবে? আচ্ছা তাহারাবাড়ি তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই, তুমি কিন্তু কোশ্চেনটা আমাকে আবার করতে পারো। স্যার এ নাম্বার, আচ্ছা এ নাম্বার কি ভ্যালু দেওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা এ নাম্বারটা তুমি চাইতেছো ভ্যালু দিতে, হ্যাড নো মিনিং, হ্যাঁ তুমি চাইলে ভ্যালু দিতে পারবা তাহারাবাড়ি,
তুমি চাইলে ভ্যালু দিতে পারবা, নো প্রবলেম, ভ্যালুটাও কারেক্ট, ভুল হবে না। ঠিক আছে তোমার। ফাতিহা নূর MCQ 5 আমি লিখেছি, আমি কিভাবে দিব জুনায়েদ? তাহলে তুমি গ্রুপে দিয়ে দিও, ওই যে দেবজিতের মতো। ঠিক আছে, এটা অ্যাড করতে একটু ঝামেলা, ফাইলে যে অ্যাড করতে হয়, বুঝছো জুনায়েদ? তো তোমরা এখন ছোট, তো তোমাদের অ্যাড করতে ঝামেলা হইতে পারে, সো অ্যাড করা লাগবে না। তো চলো আমরা এখন লাস্ট সিনোনিম এন্ড অ্যান্টোনিমস এ চলে যাই, যে জিনিসটা তোমাদের এক্সামে থাকবে, যে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ। তো সবার আগে মনে করবা সিনোনিম। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ বা সেম, সমান ধরনের মিনিং যেটা। আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, যে যেই ওয়ার্ডটা সেটার উল্টা লিখতে হবে। আর সিনোনিম মানে কি, যেটা আছে এরকম ধরনের অন্য আরেকটা ওয়ার্ড আমার লিখতে হবে। তো সিনোনিম অ্যান্টোনিমটা চলো আমরা একটু দেখে নিই। সো এটাও তোমরা আমার সাথে সাথে করো, সবাই কিন্তু পারবা। সুন, সুনের কি লিখতে বলছে? অ্যান্টোনিম লিখতে বলছে। তার মানে কি, এটার বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। তো সুন মানে কি তাড়াতাড়ি, তাহলে এটার বিপরীত শব্দ হবে দেরি, তাই না? দেরি। তো সুনটাকে আমি লেট লিখতে পারি। লেট অর্থ কিন্তু দেরি করা, তাই না? সুন যেমন তাড়াতাড়ি, লেট হচ্ছে দেরি। তো তোমরা চাইলে আরো কয়েকটা লিখতে পারো, এটার অনেক কয়েকটা হয়। এইবার চলো ওয়েলদি। ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী। এটারও কিন্তু অ্যান্টোনিম লিখতে হবে, তার মানে বিপরীত শব্দ লিখতে হবে। ঠিক আছে, বিপরীত শব্দ। তো ওয়েলদির বিপরীত শব্দ কি হবে? ওয়েলদির বিপরীত শব্দ হবে পোর। ওয়েলদির বিপরীত শব্দ হবে পোর। দেন কল্ড। কল্ড মানে হচ্ছে ডাকা হয়। ঠিক আছে, কল্ড, যে কল্ড মানে কি, কাউকে ডাকানো। ঠিক আছে, ডাকা। সো কল্ড এর লিখতে হবে কি, সিনোনিম, সেম ওয়ার্ড লিখতে হবে, যে এই জায়গায় ডাকে, এই নামে ডাকে। সো কল্ড কে আমরা কিন্তু নেমডও বলতে পারি, যে এই নামেও কিন্তু ডাকে। নেমডও কিন্তু হবে, কল্ড অর নেমড। যেমন দিস বুক ইজ কল্ড হাসান উদাস, এটার জায়গায় আমি যদি এটা বলি, দিস বুক ইজ নেমড হাসান উদাস, যে এই বইটাকে ডাকা হয় বা এই বইটার নাম, জিনিসটা সেম। ঠিক আছে, এগুলো কিন্তু সেম। সো কল্ড এর তোমরা আরো কয়েকটা দিতে পারবা। তো এই জিনিসটাকে আমি নেমড দিচ্ছি, নেমড। এইবার আসো কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে ভিতরে। ঠিক আছে, কোনো কিছুর ভিতরে কোন জিনিসটা আছে, যেমন 2006 poem contained in his book, তাই না? কন্টেন্ট, যেই বইটার ভিতরে 206টা। তার মানে আমি চাইলে এটা কিন্তু এটার আরেকটা দিতে পারি, সেটাকে দিতে পারি আমি ইনক্লুড। ঠিক আছে, ইনক্লুড। ইনক্লুড মানেও কিন্তু ভিতরে। ইনক্লুড মানেও কি, ইনক্লুড মানেও ভিতরে। এবার আসো লাস্টেরটা, যেটা অ্যান্টোনিম। সিনোনিম এই দুইটা ছিল, সিনোনিম নামে একই ধরনের অর্থ হইতে হবে। আর অ্যান্টোনিম লাস্টেরটা, এটা কি, এটা কিন্তু একই হইতে পারবে না, এটা উল্টা হইতে হবে। যেমন দেখো ডিপলি। ডিপলি মানে হচ্ছে খুবই গভীর ভাবে, খুবই গভীর ভাবে। তাহলে এখন কি, খুবই আস্তে আস্তে, তাই না? গভীর ভাবে না, উপরের দিকে বা অল্প অল্প। সো গভীরটাকে আমরা অল্প বলতে গেলে কি বলতে পারি? লাইটলি। লাইটলি। এইবার দেখো মজার একটা ব্যাপার, এইখানে অ্যাডভার্ব আছে, অ্যান্টোনিম অ্যাডভার্ব আছে। তুমি যে অ্যানসারটা লিখবা, এটাও অ্যাডভার্ব হইতে হবে, এটা কোনো অ্যাডজেক্টিভ হইতে পারবে না। এখানে দেখো সুন, সুন একটা অ্যাডভার্ব, লেট এটাও অ্যাডভার্ব হবে। কিন্তু ওয়েলদি, ওয়েলদি মানে বড় লোক, এটা একটা অ্যাডজেক্টিভ। আর এখানে পোর যে আছে, পোরটাও অ্যাডজেক্টিভ। তার মানে পার্টস অফ স্পিচ যেইটা যে ফর্মে আছে সেটাকে সেই ফর্মেই লিখতে হবে। তুমি চাইলেই ডিপলিকে তুমি চাইলে লাইট লিখতে পারবে না, লাইটলি লিখতে হবে তোমার। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, যে যখন তুমি সিনোনিম অ্যান্টোনিম করবা, পার্টস অফ স্পিচও কিন্তু চেঞ্জ করতে পারবে না। যদি যেটা অ্যাডভার্ব সেটা অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভ সেটা অ্যাডজেক্টিভ। এই জিনিসটা তোমার মাথায় কিন্তু রাখতে হবে। তোমাদের সবাইকে বললাম। এখন দেখি কে কে লিখছো, কে কে লিখেছো এগুলা দেখি। তাহারা বাড়ি আমাকে ছবি পাঠাইছো। ইয়েস, তাহারা বাড়ি কিন্তু লিখছো সবগুলা। থ্যাংক ইউ সো মাচ তাহারা বাড়ি, যে তুমি সবগুলা লিখেছো, তোমাকে ধন্যবাদ। ওহি, ওহি লিখেছো? ওকে, ওহি লিখলে ভালো। আমি ল্যাপটপে ক্লাস করছি, আমার ল্যাপটপে ক্যামেরা নষ্ট। ও আচ্ছা, ঠিক আছে দেবজিৎ, নো প্রবলেম, তুমি তাহলে গ্রুপে দিয়ে দিও। ফাতিহা নূরও লিখেছো। সো ফাতিহা নূর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে লিখেছো। নিহা, নিহাও লিখেছো, দ্যাটস গুড নিহা। তাহলে তোমরা গ্রুপে দিয়ে দিও, যারা যারা লিখছো
তারা গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? আদিবও লিখছো। সো যেহেতু তোমরা লিখছো, এখন তো এই জিনিসটা তো তোমরা আমার সাথে প্র্যাকটিস করলা। সো এই সময় যারা যারা এই মাত্র আমার এই ক্লাসটা করলা, এখনই তোমরা তোমাদের যে হোমওয়ার্কটা দিয়ে দিতেছি এই হোমওয়ার্কটা করে ফেলবা এখনই, ঠিক আছে? এই মুহূর্তে সেম প্যাসেজ তোমাদের বইয়ে আছে, প্যাসেজ লেসন 20 থেকে তোমরা বই থেকে সেই তোমরা ওই প্যাসেজটা পড়বো। ওই প্যাসেজের মধ্যে থেকে আমি তোমাদের আরো 2টা হোমওয়ার্ক দিতেছি। দেখো, এই গেল, তোমরা এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম লিখবা ফার্স্টে, আর নেক্সটে তোমাদের আরো একটা ফিল ইন দা গ্যাপস আছে, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কও কিন্তু তোমরা করবা। সো এটা একটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখতে পারো, আমি তোমাদের স্ক্রিনশটটা অলরেডি দিয়ে দিতেছি এভরিওয়ান চ্যাটে। সো তোমরা এই মুহূর্তে এই 2টা কাজ করবা। এখন যদি তোমরা এই কাজটা করো, তাহলে তোমরা মাত্র যে জিনিসটা শিখছো এই জিনিসটা কিন্তু তোমাদের মনে থাকবে সবার, ঠিক আছে? আর পরীক্ষার মধ্যে এখন কিন্তু আমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রিক হয়ে গিয়েছি, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমরা কিভাবে ভালো করতে পারো এটা হচ্ছে টার্গেট, কারণ তোমাদের পরীক্ষা সামনে, এন্ড পরীক্ষার পর আমরা আবার মজা করব, আবার কিন্তু হাসাহাসি করব, সবকিছু করব, ঠিক আছে? সো আপাতত একটু পরীক্ষার জন্য ফেমাস হও। তাহারা বাড়ি লিখেছো অনেক কিছুই, ধন্যবাদ। তুমি যে সবকিছু লিখছো, বাহ, তুমি তো আমার সবকিছু লিখে ফেললা। এই যে সিনোনিম অ্যান্টোনিম লিখছো, থ্যাংক ইউ সো মাচ তাহারা বাড়ি। এন্ড ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করছো, আমি বুঝতে পেরেছি। এন্ড ফাতিহা নূরও কিন্তু লিখেছো, বাহ, ফাতিহা নূরও কিন্তু লিখেছো, দ্যাটস গুড। ফাতিহা নূর তো টেবিল আকারে লিখেছো, অনেক সুন্দরভাবে লিখছো। জুনায়েদ, ইয়েস, জুনায়েদও কিন্তু লিখেছো, জুনায়েদও লিখেছো, ধন্যবাদ তোমাকে, তোমারটা আমি দেখলাম। জুনায়েদও ঠিক লিখছো, সব ভুল হয় নাই। ইয়েস, জুনায়েদও ঠিক লিখেছো, কোনো কিছু ভুল হয় নাই তোমারও। ওকে, সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আজকের ক্লাসটা কেমন লাগলো মেসেজটা এভরিওয়ান করে দিতেছি, তোমরা একটু জানাইতে পারো। আর ক্লাসটা আমি শেষ করে ফেলতেছি, ক্লাসটা কেমন লাগলো একটু জানাইতে পারো আমাকে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো কিছু নিয়ে, তোমরা কোশ্চেন করতে পারো আমাকে, কোনো প্রবলেম নাই, আমি কিন্তু তোমাদের সব কোশ্চেনেরই অ্যান্সার দিব, ঠিক আছে? আদিবের গুড, ঠিক আছে, তাহলে তো তোমাদের ক্লাসটা আই গেস ভালোই গেল। আর যদি কারো কোনো, দেবজিৎ ভেরি গুড, ওকে, ঠিক আছে, ফাতেহা নূরেরও ভালো লাগছে। সো কারো যেহেতু কোনো কোশ্চেন নাই আর ক্লাসটা যেহেতু প্রায় শেষ পর্যায়ে, তো আমি তোমাদের থেকে বিদায় জানাচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কোনো একটা ক্লাসে দেখা হবে, কিন্তু এটা মেক শিওর থাকো যে এই সময় হয়তো আর তোমাদের ক্লাস হবে না, ঠিক আছে? সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে এই সময় করার জন্য। সো তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। সো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।